আষাঢ় মাসের শেষ। ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশের এদিক ওদিক। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে জোরালো। জোরে জোরে পা চালিয়ে আমি চলেছি আমার প্রিয় বন্ধু সবুজের বাড়িতে। ওকে সবাই সবু বলে ডাকে। সবু, এই সবু, সবু, বাড়ি আছিস? ও শুভ, আয় আয়। শুভ উপরের ঘরে আছে রে, যা গিয়ে বস। আমি তোদের জন্য গরম গরম লুচি আর আলুর দম নিয়ে যাচ্ছি। উফ কাকিমা, এই বর্ষার সন্ধেতে তোমার হাতের গরম গরম লুচি আর আলুর দম, আর কি চাই? আমি তাড়াতাড়ি উপরে যাচ্ছি, তুমি এসো শিগগির। কি রে শুভ, কি করছিস একা একা? আরে আরে শুভ, আয় আয়। এই তো গল্পের বই পড়ছিলাম রে। বার্ষিক পরীক্ষা শেষে কলেজের ছুটি তো পড়েই গেল, চল না কোথাও একটা থেকে ঘুরে আসি। তা ঠিক বলেছিস, গেলে হয়। বেশ অনেকদিন কোথাও যাওয়াও হয় না, কিন্তু কোথায় যাওয়া যায় বলতো? কোনো নিরিবিলি শান্ত জায়গাতে যেতে হবে, বুঝলি? আমাদের দেশের বাড়ি শীতলপুরে যাবি? তোর মুখে বেশ কয়েকবার শীতলপুরের কথা তো শুনেছি, চল তাহলে সেখানেই যাওয়া যাক। হ্যাঁ, প্রায় বছর 6 আগে শেষবার গেছিলাম, দাদু মারা যাওয়ার আগে। কেন জানি না এত বড় বাড়ি থাকা সত্ত্বেও দাদু আমাদের কাউকে ওখানে রাতে থাকতে দিত না, একাই থাকতো। ও আচ্ছা আচ্ছা, ওখানে এখন কেউ নেই? হ্যাঁ তা আছে, বাড়ি দেখভাল করার জন্য একজন থাকে। বাবাকে বলে তাহলে চিঠি পাঠিয়ে দিচ্ছি যে আমরা দুজন সেখানে যাচ্ছি। হ্যাঁ ভাই, তাই ভালো। আমরা কথা বলছি, এমন সময় কাকিমা ঘরে ঢোকে। এই নে তোদের জন্য গরম গরম ফুলকো লুচি আর লাল লাল ঝাল ঝাল আলুর দম। কি অপূর্ব ঘ্রাণ কাকিমা। বসো বসো, এখানে বসো। তা কি নিয়ে কথা হচ্ছিল শুনি? এই তো ছুটিতে তোমাদের দেশের বাড়ি শীতলপুরে ঘুরতে যাব, সে কথাই হচ্ছিল সবুর সঙ্গে। কি শীতলপুরে? সবু, ভুলেও কথা মুখে আনবি না, তোর বাবা কিন্তু খুব রাগ করবে শুনলে। কিন্তু কেন মা, শীতলপুরে কি এমন আছে বলো তো? ছোট থেকেই দেখি ওখানে যাওয়ার কথা হলেই তোমরা কেমন চুপচাপ হয়ে যাও, অথচ দাদু বেঁচে থাকতে তো কতবার গেছি। আমি সবটা জানি না রে সবু, তোর বাবাও জানে না। তবে আমার শ্বশুর মশাইয়ের মুখে শুনেছি ওখানে ভয়ানক কিছু আছে, যাকে গ্রামের লোকেরা বলে কালা হেকো। কালা হেকো? সেটা কি কাকিমা? সেটাও আমি জানি না রে শুভ, তবে সেটা খুব ভয়ানক কিছু। আরে দূর দূর, এসব কিছু না, গ্রাম্য রটনা মাত্র। আচ্ছা শোন, আমি আজই বাবার সঙ্গে কথা বলছি। এত জায়গা থাকতে শীতলপুরেই তোদের যেতে হবে? তোর ঠাকুরদা পর্যন্ত কোনোদিন রাতে আমাকে ওখানে থাকতে দেয়নি, আর এখন তোলা যাবি? আরে বাবা বলবে তো তার কারণটা কি ছিল, কেন থাকতে দিত না? সেসব আমি জানি না, আমি বাবাকে অনেকবার সেটা জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনোদিন তিনি তার কোনো সদুত্তর দেননি। নানা অছিলায় বারবার এড়িয়ে যেতেন সে বিষয়টা। কেবল বলতেন রাতে নাকি ওখানে কখনোই থাকা যাবে না। হয়তো দাদু চাইতো না আমরা কেউ ওখানে থাকি, শহরে থেকে যেন জীবনে আরও উন্নতি করতে পারো সেসবের জন্যই হয়তো থাকতে দিত না। না না, হতে পারে না সেটা। তবে যখনই ওখানে যেতাম, যাওয়ার সাথে সাথেই
এই যে এই তাবিজটা বাবা আমাকে পরিয়ে দিতেন, বলতেন যে ওখানে গেলেই নাকি তাবিজটা পরে থাকতে হবে, আর তখন থেকেই আমার গলাতে এটা সবসময়ই থাকে। ও আচ্ছা, এই কারণেই তাহলে এটা তুমি সবসময় পরে থাকো। তুই যখন ওখানে যাবি বলে স্থির করেই ফেলেছিস, তখন আমার একটা কথা তোকে রাখতেই হবে। হ্যাঁ মা, বলো কি বলবে। ওই বাড়িটায় তোদের দুজনকে আমি একা ছাড়তে পারবো না, আমার মন সায় দিচ্ছে না। আমি তোদের সঙ্গে যাব, এই একটি মাত্র শর্তে তোদেরকে আমি যেতে দিতে পারি। মা থাকতে সন্তানের কোনো ক্ষতি হতে পারে না। তুমি যাবে? কিন্তু ওখানে তো শুনেছি বিদ্যুৎ নেই, তোমার তো খুব কষ্ট হবে। সে যতই কষ্ট হোক, ওই বিপদের মাঝে তোদের দুজনকে আমি একা ছাড়তে পারবো না, কিছুতেই না। আমি যাব তোদের সঙ্গে। ঠিক আছে, তাই হোক, তুমিও চলো আমাদের সঙ্গে। আর শোন, আমার এই তাবিজটা তুই গলায় সবসময় পরে রাখবি, যতদিন ওখানে থাকবি ততদিন এটা পরে থাকবি, এর অন্যথা যেন না হয়। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, আমি জানি এই তাবিজটা পরে থাকলে তোর ভালো ছাড়া মন্দ কিছু হবে না। সবুজ ওর বাবার কথা আর ফেলে না, তখনই তাবিজটা সঙ্গে নিয়ে নেয়। এর মধ্যেই আমি সবুজকে ফোন করি। হ্যালো সবুজ। হ্যাঁ রে শুভ, সব ফাইনাল হয়ে গেছে, কোনো চিন্তা নেই। বাবা শীতলপুরে খবরও পাঠিয়ে দিয়েছে। আর শোন, মা আমাদের সঙ্গে যাচ্ছে, পরশুদিন সকাল 9টায় তুই নবাবগঞ্জ স্টেশনে চলে আসবি। পরিকল্পনা মতো রবিবার সকালে আমরা হাজির হলাম নবাবগঞ্জ স্টেশনে। আমরা 3 জন চলেছি শীতলপুরের উদ্দেশ্যে। এর মধ্যেই আবার বেশ খানিকটা সময় বৃষ্টি হয়ে গেল। আকাশ চিরে মাঝে মাঝেই বিদ্যুতের রেখা দেখা যাচ্ছে। শীতলপুর স্টেশনে যখন আমরা পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে। ছোট্ট স্টেশনে নামার মধ্যে কেবল আমি, কাকিমা, সবুজ ও আরও 2-4 জন লোক। হ্যাঁ রে সবুজ, এবার কোন দিকে যেতে হবে রে? চিনতে পারবি তো তুই? হ্যাঁ, বাবা বলে দিয়েছিল, স্টেশনে নেমে পশ্চিম দিকে গেলেই কিছু না কিছু একটা পাওয়া যাবে। চল চল, ওদিকটায় চল। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, আর সেখানেই চোখে পড়ে গুটি কয়েক ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, শীতলপুরে জমিদার বাড়ি যাবে? ভ্যান চালকটি কেমন অদ্ভুত দৃষ্টিতে কিছু সময় আমাদের দিকে তাকিয়ে থেকে বলল, এই রাতে জমিদার বাড়িতে কি দরকার আপনাদের? কি দরকার আবার কি? ওটা আমার দাদুর বাড়ি, ওখানে ঘুরতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে উঠে আসুন, 50 টাকা ভাড়া লাগবে। সে ঠিক আছে, নিয়ে চলো। আমাদের 3 জনকে সঙ্গে নিয়ে চলতে শুরু করে ভ্যান রিক্সাটি। কিন্তু এগোতে এগোতে বুঝতে পারলাম সবুজদের আদি বাড়ি গ্রামের বেশ পিছনের দিকে। তোদের বাড়িটা বেশ নিরিবিলি জায়গাতে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, একেবারেই তাই। আমি বলতাম না, আমাদের বাড়িটা বেশ শান্ত পরিবেশে। বুঝলি, যত এগোচ্ছি ছোটবেলার কত যে স্মৃতি তাজা হয়ে যাচ্ছে। কি বলো মা? হ্যাঁ রে বাবা, আগেকার কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই শীতলপুরে। তেমন কিছুই তো বদলায়নি এখানে, সেই একই রকমই আছে সব। এতদিন পরে এখানে এসে যেন আরও ভালো লাগছে। আমরা কথা বলছি, এমন সময় ভ্যান চালকটি বলে ওঠে, আপনাদের একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনারা যদি ঠিক করে থাকেন যে জমিদার বাড়িতে থাকবেন, আমি বলবো সে না থাকাই ভালো। ভ্যান চালকের হঠাৎ এমন অদ্ভুত কথাতে আমি আর সবুজ একজন আর একজনের মুখের দিকে তাকালাম। কেন কেন এমন কথা বলছো তুমি? ভ্যান চালক অন্ধকারের দিকে সন্তর্পণে একবার দেখে ফিসফিস করে বলে, ওই বাড়িতে ভূত থাকে, ভূত।
দূর দূর কী সব কথাবার্তা বলছো? আমার সাবধান করার আমি করলাম, বিশ্বাস করা বা না করা আপনাদের ওপরে। নিন, চলে এসেছে আপনাদের বাড়ি। ভ্যান চালকটি সবুজদের বাড়ির কাছে নামিয়ে ভাড়া নিয়ে এক প্রকার প্রায় হন হন করে পালিয়েই গেল। বাড়িটার কাছে দাঁড়িয়ে কিছু সময় ভালো করে দেখলাম। সত্যি বাড়িটা অনেক বড়, জমিদারি ধাঁচের। কিন্তু কালের নিয়মে এখানে ওখানে বট অসত্যের চারা গজিয়ে উঠেছে। শুভ, চল এবার ভিতরে যাওয়া যাক, বেশ খিদেও পেয়েছে। আমাদের গলার আওয়াজ শুনে একজন বয়স্ক লোক বাইরে বেরিয়ে এলো। দাদাবাবু, তোমরা কলকাতা থেকে এসেছো? কি মা, আপনিও তো এসেছেন। হ্যাঁ গো, তুমি জীবন দাদা তো? হ্যাঁ দাদাবাবু, আপনারা ভিতরে আসেন, আসেন মা, আসেন। আচ্ছা জীবন দাদা, তুমি কি এখানে একা থাকো? না না দাদাবাবু, আমি কাজ করে চলে যাই। আজ তোমরা আসবে বলেই আছি। তোমরা যতদিন আছো রাতে থাকবানি আমি। জীবনদার হাতের দারুণ সব খাবার খেলাম আমরা। খাওয়া শেষ করে সবুজ বলল, আচ্ছা শোনো না জীবনদা, আসার সময় ভ্যান রিক্সাওয়ালা বলল আমাদের এই বাড়িতে নাকি ভূত থাকে। কথাটা শুনেই জীবন দাদার মুখটা নিমেষে কেমন বদলে যায়। হাই বিধাতা, এমন কথা দাদাবাবু রাতে বলতে নেই। আর শোনো না, আমি বলি কি, রাতে শোয়ার পর যদি কোনো আওয়াজ টাওয়াজ পাও, ঘরের বাইরে একেবারে বেরোবে না। আমি থাকবানি, আমি বারান্দাতে শোবো, কিন্তু তোমরা তাও বেরোবে না। তার মানে কি, কি বলতে চাইছো তুমি? ভ্যান চালকের কথাটা একেবারে ভুল নয়। কোনো কোনো রাতে এই বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায়, আর একটা কালো ছায়াকেও এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়। যা, কি বলছো? তা আবার হয় নাকি? শোনো দাদাবাবুরা, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের ধারণারও বাইরে, কিন্তু সেটা অবিশ্বাস্য হলেও সত্য। এমনই একজন আছে এই বাড়িতে। তবে হ্যাঁ, আমার সে কোনোদিন কোনো ক্ষতি করেনি। হয়তো যাকে ক্ষতি করার জন্য খুঁজছে তাকে সে এখনো পায়নি। তার মানে কি, কি বলতে চাইছো তুমি? সেসব কথা এই গভীর রাতে না হয় থাক, পরে শুনো। এখন আমি যাই, আমার ঢের কাজ বাকি। তোমরা শুয়ে পড়ো এবার। খাওয়া দাওয়ার পর আরও কিছু সময় গল্প করে আমরা শুয়ে পড়ি। কাকিমা আছেন আমাদের পাশের ঘরে, আর জীবন দাদা একটা মাদুর পেতে শুয়ে পড়েছে লম্বা বারান্দাটায়। ঘড়িতে ঠিক কটা বাজে জানি না। হঠাৎ একটা দম বন্ধ হবার অবস্থা হলো। কারোর ঠান্ডা নিঃশ্বাস যেন মুখের উপর পড়তে থাকে আমার। ধীরে ধীরে চোখ খুলি। আর তাকিয়ে খোলা জানালার দিকে চোখ পড়তেই শরীরের ভিতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আমার।
দেখি একটা বিভৎস চেহারা সেই জানলা দিয়ে একভাবে সবুজের দিকে তাকিয়ে আছে। ওটা ওটা কে? ওটা কে? ওখানে ওটা কে? কিরে কিরে শুভ, কি হলো তোর? আমার আমার জিজ্ঞেস করছিস কেন? শুভ শুভ, ওই 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 জানলার বাইরে কেউ আছে, আমি দেখেছি। সবু তাকিয়ে দেখে জানলার বাইরে কেউ নেই। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, তখনই ছাদের থেকে একটা ছোট ছেলের হাসির আওয়াজ ভেসে এলো। হ্যাঁ শুভ, একটা হাসির আওয়াজ পেলি? এত রাতে ছাদে কে? আওয়াজটা মনে হলো ছাদ থেকেই এলো। এত রাতে ছাদে কে? কাকিমা আমাদের চিৎকার শুনে আমাদের ঘরে ততক্ষণে চলে এসেছেন। কি রে শুভ, তোরা এরকম করে চিৎকার করে উঠলি কেন? সে সে জেগে উঠেছে, সে জেগে উঠেছে। দাদাবাবু গো, যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে গো দাদাবাবু। সে সে জেগে উঠেছে, সে জেগে উঠেছে। আরে দূর দূর, তুমি চুপ কর তো। এত এত ভয় কিসের তোমাদের? চল তো শুভ, ছাদে গিয়ে দেখি আওয়াজটা কোথা থেকে আসছে। না গো না দাদাবাবু, ভুলেও চাঁদে যেও না এখন, ও এসে গেছে। একদম ঘরের বাইরে বেরিয়েও না। কি এসে গেছে? ভূত? আবার সেই এক গল্প করছো জীবনদা? আমি যাবই। শুন শুন সবুজ শুন, আমিও কিন্তু নিজে একটা ভয়ঙ্কর চেহারা দেখলাম ওই জানলার বাইরে। এমন কিছু যে একটা ঘটবে এ ভয় আমি আগেই পেয়েছিলাম। হাসির আওয়াজটা বেশ জোরালো হয়েছে ততক্ষণে। সবুজ আর কোনো কিছু না ভেবেই দরজা খুলে ছাদের দিকে যেতে শুরু করলো। দাদাবাবু গো, যেও না, আমি বলি যেও না, দাদাবাবু। অন্ধকার ছাদ, কালো মিশমিশে অন্ধকার। সেই গভীর অন্ধকার ছাদ থেকেই ভেসে আসছে কারুর হাসির আওয়াজ। সেই আওয়াজ অনুসরণ করে দেখি ছাদের কোণের কার্নিশে উবু হয়ে বসে আছে একটা ছেলে। এ কি? কে তুমি? এখানে এভাবে বসে আছো কেন? পড়ে যাবে তো। তোর জন্যই অপেক্ষা করছিলাম, কবে এই বংশের কেউ এখানে আসবে। তারপর সেই বিভৎস চেহারাটা আমাদের দিকে ফিরল। সবু, তোর তাবিজটা পড়। আমি এই চেহারাটাই দেখেছিলাম জানলার বাইরে। ভয়ঙ্কর সেই চেহারাটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে সবুর গলায় হাত রাখতেই ভয়ঙ্কর এক চিৎকার করে পেছনে সরে যায়। দেখলাম সবুর গলাতে থাকা তাবিজটা কেমন জল জল করছে। এইটা খোল, ওইটা তোর গলায় কি? এবার বুঝলাম এখানে আসার আগে বাবা কেন এটা আমায় পড়তে বলেছিল। এবার বলো তো, তুমি কেন আমায় মারতে চাইছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কেন তুমি আমার ছেলেকে প্রাণের ভয় দেখাচ্ছ? ও তো তোমার কোনো ক্ষতি করেনি। ও ক্ষতি না করলেও ওর পূর্বপুরুষরা করেছিল। মানে পূর্বপুরুষরা করেছিল মানে? আমি ছিলাম
এই বাড়ির মালির ছেলে। বাগানের ওই পিছনের দিকে বাবার সঙ্গে থাকতাম। আমার মা ছিল না, পড়াশোনায় খুব ভালো ছিলাম আমি। গ্রামের সবাই আমায় এক ডাকে চিনত, ভালোবাসতো খুব। আর এই কারণেই আমায় সহ্য করতে পারত না এই বাড়ির মেজ ছেলে সুজন। সে পড়াশুনো করতো না, সারাদিন নানা অপকর্ম করে বেড়াতো। সেবার গয়না চুরির মিথ্যে অপবাদ দিয়ে আমার বাবাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে মারল ওরা। চাল বলছি, জমিদার বাবুর হুকুম আছে। আর আমাকে খেতে না দিয়ে বন্দি করে রাখলো ওদের কাছারির ঘরে। না খেতে পেয়ে ওখানেই আমি ধীরে ধীরে শেষ হয়ে গেলাম। কেউ আসেনি আমাকে বাঁচাতে, আমাকে রক্ষা করতে। এরপর থেকেই আমি ঠিক করি এই বাড়ির কোনো পুরুষ মানুষকে আমি ছাড়বো না। দোষী সুজনকেও ছাড়িনি। এই বাড়িতে যারা রাতে থেকেছে, কেবল তোর দাদু বাদ দিয়ে সবাইকে আমি মেরেছি। ওই তাবিজের চোরেই বেঁচে গেছে তোর দাদু। ছেলেটির কথাগুলি শুনে সত্যি খুব খারাপ লাগলো আমাদের। আমি জানি এর ক্ষমা হয় না, তবে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার আর তোমার বাবার উপর থেকে সব দোষ তুলে নেবার বন্দোবস্ত আমি করব। আর তোমার নামে একটা বৃত্তি চালু করব গ্রামে গরিব মেধাবী ছেলে মেয়েদের জন্য। আমার ছেলেকে তুমি ছেড়ে দাও তুমি। তোমরাই প্রথম যারা আমার সব কথা শুনলে। এই বাড়ির শেষে নিম গাছের নিচে আমার দেহ পোতা আছে, ওটা ঠিকভাবে সৎকার করো, তাহলেই আমার মুক্তি হবে। আর একটাই দুঃখ, যে এই সমাজ কবে বুঝবে যে গরিবরাও সৎ হয়, তাদের ঘরেও মেধাবী সন্তান থাকে, তাদেরও সৎভাবে খেটে বড় মানুষ হবার ইচ্ছা থাকে। এইটুকু বলেই সেই প্রেত মূর্তি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। পরের দিন সকালেই ছেলেটির দেহের সৎকার করে ওর বাবার ওপর থেকে সব দোষ তুলে নেওয়া হয়। ঘোষণা করা হয় সমগ্র গ্রাম জুড়ে। এরপর থেকে আর কোনোদিনই সবুদের বাড়িতে কোনো অশরীরীর কথা আর শোনা যায়নি। সন্ধে শেষ হয়ে তখন রাত নাব্য নাব্য করছে। ভরা আষাঢ় মাস, সমস্ত আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। বড় বড় শিমুল গাছের ডালগুলো হাওয়ায় দুলছে, যেন অন্ধকারের মধ্যে থেকে কোনো অস্পষ্ট হাত ইশারা করে ডাকছে। সেই নিস্তব্ধ গ্রাম্য পথ ধরেই একা একা মামাবাড়ি যাচ্ছে বিলু। যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি নামবে, তাই বিলু চলছে বেশ জোরে জোরে সাইকেল চালিয়ে। ওর মামারা অবশ্য এখন চাকরি নিয়ে সবাই শহরে থাকে। মামাবাড়িতে লোক বলতে দুটি, দাদু আর দিদিমা। সাইকেলটা রেখেই বিলু চটপট হাঁক পারল। দাদু, ও দাদু, দাদু, ও দিদিমা।
বিলুর ডাক শুনে ওর দাদু সুকুমার বাবু বেরিয়ে এলেন। ও বিলু, এলি বাবা, আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। এত দেরি করলি কেন দাদু ভাই? তোর দিদিমা কখন থেকে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভেজে রেখেছে তোর জন্য। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, আমরা দুজনে পাত পেরে খেতে বসি। এরপর দাদু আর নাতি একসঙ্গে পাত পেরে খেতে বসে। এদিকে বাইরে তখন অঝোরধারে বৃষ্টি শুরু হয়েছে। বিলু সেদিকে তাকিয়ে বলে ওঠে, ও দিদার হাতের গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, আর সঙ্গে এই ঝমঝমিয়ে বৃষ্টি, আর কি চাই বলো? দাদু, একটা একটা গল্প বলো না গো, একটা ভূতের গল্প শুনতে খুব ইচ্ছে হচ্ছে। কতদিন তোমার মুখে গল্প শুনি না। সুকুমার বাবু বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, গল্প? আচ্ছা, তোকে আজ একখান ভয়ঙ্কর ভূতের গল্প শোনাবো। এই গল্পতে আমিও আছি। এটা একটা ঘাউলের গল্প। ঘাউল? ঘাউল কি দাদু? সেটা সেটা জানতে হলে তো দাদু ভাই তোমাকে পুরো গল্পটা শুনতে হবে আগে। এই বলে সুকুমার বাবু গল্প বলতে শুরু করলেন। আষাঢ় মাসের সেই দিনটা ছিল বড়ই দুর্যোগের। সকাল থেকেই অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। আকাশে ঘন কালো মেঘ মুখ ভার করে রেখেছে। রসুলপুর গাঁয়ের ভ্যানওয়ালা রহিম আর ওর বউ মেহেরুন্নিসা ওদের ঘরের দাওয়ায় দাঁড়িয়ে রয়েছে করুণ মুখে। অফ, সকাল থেকে এমন বৃষ্টি হয়ে চলেছে, আজকে ভ্যানটা নিয়ে একবারের জন্য বেরোতেও পারলাম না। তাই তো গো, এমন আকাশ ভাঙা বৃষ্টি হলো, এর মধ্যে কেমন করে বেরুবে বলো দেখি? চল চল বউ, চল ঘরে চল, বাদলাটা আরও বাড়ছে। এখানে দাঁড়িয়ে থাকলেই তুই জ্বরে পড়বিনি। এরপর ওরা দুজনে ঘরে চলে যায়। কিন্তু মেহেরুন্নিসা ভাবছিল অন্য কথা। ঘরে এক মুঠো চালও অবশিষ্ট নেই। ভ্যান চালিয়ে যতটুকু রোজগার করে তার স্বামী রহিম, এই কদিনে সেই পুঁজিটাও শেষ হয়ে গেছে। কদিন ধরেই এই দুর্যোগ চলছে। সোয়ারি জোটেনি কোনো। রহিমের ভ্যানটা বাইরে গাছের তলায় দাঁড়িয়ে একা একা ভিজছে। জানলা দিয়ে সেদিকে তাকিয়ে হতাশ স্বরে বলে ওঠে মেহেরুন্নেসা, একেই বলে কপাল, ঘরে এক ফোঁটা আনাজ নেই, আর আজ কদিন ধরেই এমন বৃষ্টি শুরু হলো। কদিন ধরে এমনিতেই তেমন কাজ টাজ পাচ্ছিলাম না, তাই তেমন রোজগার পাতিও হয়নি। তার উপরে আজকে এমন শেয়াল কুকুর তাড়ানো বৃষ্টি শুরু হলো। আল্লাহ, কি যে করি। যা সামান্য কিছু ঘরে ছিল তাতে মেরে কেটে আজকের দিনটা কোনো মতে চালালাম, কিন্তু কালকে কিভাবে চলবে? কি আর বলবো বউ, তুই এমন একটা স্বামী পেয়েছিস যে ঠিক করে তোরে খাওয়াতেও পারে না। কথাটা বলার পরেই রহিমের চোখ জলে ভরে ওঠে। মেহেরুন্নেসা এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। কেন অমন করে বলছো? আমার আর মেয়ের জন্য কতটা পরিশ্রম করো তুমি, তা কি আর বলার? ও এক দুদিন না খেলে আমাদের কিছু হবে না। রহিম কিছু বলবে ভেবেও যেন আর বলতে পারে না। ঠিক এমন সময় ওদের দরজাতে ধাক্কা পড়ে। রহিম, এই রহিম, কিরে বাড়ি আছিস? কিরে শুনতে পাচ্ছিস? এই রহিম, এত রাতে আমারে আবার কে ডাকে? হ্যাঁ আছি, খুলতেছি।
এই বাদলা রাতে কে ডাকতে আসবে বলো দেখি? না না না, তুমি দরজা খুললো না, ও কোনো অশুভ ডাক হতে পারে। আর আরে আরে ভয় পেও না তুমি, দেখি না একবার কে এসে, দরজাটা খুলে দেখি। রহিম গিয়ে দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে আছেন সুকুমার বাবু। বিলুর দাদু সুকুমার বাবু তখন ইছাপুর গ্রামের প্রধান ছিলেন। কেউ কোনো বিপদে পড়লে বা গ্রামে কোনো অসুবিধে হলে সবাই সুকুমার বাবুর কাছেই ছুটে আসতো। বাবু, এ কি আপনি এত দুর্যোগের রাতে আমার কাছে? হ্যাঁ রে রহিম, একটা খুব দরকারে বলেই তোর কাছে এলাম। তুই কাজটা না করলে খুব বিপদে পড়ব। কি কাজ বাবু, বলুন না। মন দিয়ে শোন, কি করতে হবে শোন, আমি বলি। তুই কি জানিস গ্রামের শেষের ওই জটা বুড়ি মারা গেছে? তাই নাকি বাবু? ওই জটা বুড়ি কবে মরলো? এই বলেই রহিম কিছুটা আনমনা হয়ে যায়। ওর নিজের চোখে দেখা একটা ঘটনা ওর চোখের সামনে ভেসে ওঠে। গ্রামের শেষে একটা কুঁড়ে ঘরে একাই থাকতো জটাবুড়ি, কিন্তু সবাই জানতো ও কোনো সাধারণ বুড়ি ছিল না। ভূত প্রেত নিয়ে চর্চা করত সারাদিন, তাই ওর বাড়ির পাশ দিয়ে খুব দরকার না পড়লে কেউ সচরাচর যাতায়াত করত না। সেদিন রহিম পাশের গ্রামে ভ্যান নিয়ে গেছিল কিছু বেশি টাকা রোজগারের আশায়, কিন্তু কাজ সেরে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায় ওর। ওফ, আজ বড্ড দেরি হয়ে গেল। আজ ওই গ্রামের শেষের জঙ্গলি মেঠো পথ দিয়েই যেতে হবে, আর কোনো উপায় নেই। এই ভেবে রহিম সেই মেঠো জঙ্গলি পথ ধরেই এগোতে থাকে। কিছুক্ষণ চলার পর যখন রহিম ওই জটা বুড়ির বাড়ির পাশ দিয়ে ভ্যানটা নিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ ওর চোখে পড়ে একটা ভয়ঙ্কর চেহারা যেন ঘরের ভিতর ঢুকে গেল। এমনকি ও এটাও দেখে যেন কেউ জানলার কাছে দাঁড়িয়ে ওর দিকে মুখ করে তাকিয়ে আছে। টকটকে লাল দুটো চোখ যেন ওকে গিলে খেতে চাইছে। সে এক ভয়ঙ্কর চেহারা। রহিম তখন ওর ভ্যানের প্যাডেলে জোরে জোরে চাপ দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু বারবার ওর মনে হয় কে যেন ওর ভ্যানের পেছনে বসে আছে। ভয় তখনও আর ভ্যানের পিছনে তাকাতে পারেনি। একদম বাড়ি ফিরে এসে ভয়ে ভয়ে ভ্যানের পিছনে তাকিয়ে আর কাউকে সেদিন দেখতে পায়নি রহিম। এইসব ভাবতে ভাবতে কেমন আনমনা হয়ে পড়েছিল রহিম। হঠাৎ সুকুমার বাবুর ডাকে ওর আবার হুঁশ ফিরে আসে। এই রহিম, শুনছিস? এই, কি ভাবছিস? শোন যা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বাবু, বলেন বলেন। আজ বিকেলে এই খবরটা পেলাম। তা আপনি দেখতে গেছিলেন নাকি বাবু? হ্যাঁ, দেখে এসছি। অফ, আর বলিস না, কি ভয়ঙ্কর অবস্থা। ওর বাড়ির পাশ দিয়ে গ্রামের দুজন যাচ্ছিল। পচা গন্ধ পেয়ে ওরাই বুঝতে পারে যে কিছু একটা হয়েছে ওই ঘরের মধ্যে, কিন্তু ওরে তো পোড়ানোর ব্যবস্থা করতে হবে। এখন এই দুর্যোগের রাতে আর কাউরে তো পাচ্ছি না ভরসার মতো। তুই একমাত্র আসিস আমার ভরসার লোক। এখন ওরে শ্মশানে নিয়ে যেতে হবে রহিম। আমি জানি এই বৃষ্টি বাদলার রাতে তোকে বলাটা ঠিক নয়, কিন্তু কি করি বল। এমনিতে কদিন আগে মারা গেছে, তাও তো কিছু বোঝা যাচ্ছে না। তুই না গেলে আর কারে পাবো? আর শোন, তোর চিন্তা নেই, এর জন্য তোরে আমি 2000 টাকা দেবো নে। হ্যাঁ, তুই শুধু ওই লাশটা শুধু শ্মশানে নিয়ে নামিয়ে দিবি। 2000 টাকার কথা শুনে রহিমের চোখ দুটো জলে ভরে ওঠে। 2000 টাকা রোজগার করতে ওর কমপক্ষে আরও 10-15 দিন লাগবে।
সেখানে এই রাতে কেবল একটা লাশ শ্মশানে নামিয়ে দিয়ে আসলেই ও 2000 টাকা পাবে। ও আর দ্বিতীয়টি ভাবে না, তাড়াতাড়ি করে সম্মতি জানিয়ে দেয় সুকুমার বাবুকে। হ্যাঁ বাবু, হ্যাঁ, আমি পারবো নি। আমি এখনই যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। অফ, এজন্যই বলে ভরসার লোক। তুই আমারে বাঁচালি। আর শোন, এই নে 1000 টাকা তুই আগাম রাখ। তুই শুধু লাশটা নিয়ে গিয়ে ওই শ্মশানে নামিয়ে দিবি। ওখানে আমার লোক থাকবে, কোনো অসুবিধা হবে না। কিরে, পারবি তো বল? হ্যাঁ বাবু, পারবানি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি চললাম। তুই তাহলে এখনই জটাপুরীর বাড়ির দিকে যা, রওনা দে। বৃষ্টি বাদলা আবার বেড়ে যাবে না কখন? তা বাবু, আপনি যাবেন না? না, আমি যাচ্ছি না। আমার 2জন লোক ওখানে রয়েছে, তোকে সব রকম সাহায্য করে দেবে, বুঝলি? তুই আর দেরি করিস না রহিম, তাড়াতাড়ি বেরো। আমি তাহলে আসি এখন, চললাম। তুই চলে যাস, সাবধান মতো যাস। এই বলে সুকুমার বাবু রহিমের বাড়ি থেকে বেরিয়ে যান। মেহেরুন্নিসা সব কথাই ঘরের ভেতর থেকে শুনছিল। সুকুমার বাবু চলে যাওয়ার পর মেহেরুন্নিসা রহিমকে বলে, তুমি কি পাগল হলে নাকি? সবাই বলে ওই বুড়ি আত্মা ডাকতো, এমনকি অনেকে ওকে কাঁচা মাংস খেতেও দেখেছে। আর এমন বৃষ্টির রাতে ওই বুড়ির মরা লাশ নিয়ে শ্মশানে যাবে? থাক, দরকার নেই গো, আমাদের ঠিক কষ্ট করে চলে যাবে। আরে না বউ, তাই হয় নাকি? আমি আগাম টাকা নিয়ে নিয়েছি, আর একটা শুধু লাশ শ্মশানে নামিয়ে দিয়েই চলে আসব। সেখানে 2000 টাকা পাওয়া যাবে। সেই সুযোগ কি করে ছাড়ি বলো? আচ্ছা, আর দেরি করা যাবে না, বুঝলে? আমি এখন যাই, নইলে ঢের দেরি হয়ে যাবে ফিরতে। রহিম ওর বউকে বিদায় জানিয়ে ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে জটা বুড়ির বাড়ির দিকে। মেহেরুন্নিসা দরজার চৌকাঠে দাঁড়িয়ে রহিমের চলে যাওয়ার দিকে তত সময় তাকিয়ে থাকে যতক্ষণ না ও অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। কিছু সময় পর রহিম জটা বুড়ির বাড়িতে উপস্থিত হলো। এখানে অন্ধকার যেন আরও বেশি। ভ্যান রেখে ও ধীরে ধীরে জটা বুড়ির ঘরে ঢোকে। ঘরে ঢুকতেই গা গুলিয়ে ওঠে রহিমের। কি ভীষণ পচা গন্ধ বেরোচ্ছে। ঘরের এক কোণে চোখ খোলা অবস্থায় পড়ে আছে জটা বুড়ির লাশ। লাশ থেকে গন্ধ বেরোচ্ছে প্রচণ্ড। বোঝাই যাচ্ছে অন্তত 2-4 দিন আগে মরেছে বুড়ি। ঘরের এদিকে ওদিকে ছড়িয়ে আছে অদ্ভুত সব জিনিস। পোড়া কাঠ, মাথার খুলি, পাখির কালো পালক, ভাঙা সরা, আরও কত রকম কি। আরে রহিম, কি অত ভাবছিস? তাড়াতাড়ি এদিকে আয়, লাশটা ধরে তুলতে হবে তো। আরে তাপস, তুই একা? সুকুমার বাবু যে বললেন 2 জন থাকবে। এই রাতে কে আসবে এখানে? আমাকে বাবু 500 টাকা দিল। আমার টাকা পয়সার খুব দরকার আছে, তাই জন্য আমি আসলাম। আর আমি তো অপেক্ষা করছি কেউ আসবে, না তো এই যা লাশের অবস্থা, তা তো নিয়ে যাওয়া বেজায় কঠিন। আচ্ছা থাক, আর কথা বাড়াসনি, তাড়াতাড়ি কর, আর বাড়ি ফিরতে হবে। জটা বুড়ির লাশ তুলতে গিয়ে বেশ বেগ পেতে হলো দুজনের। মনে হচ্ছে যেন একটা শরীরের ভেতর আরও অনেকগুলো শরীর এসে বাসা বেঁধেছে। বাপরে বাপ, এ কি ভার রে রহিম! হ্যাঁ রে তাপস, অনেক লাশ ভ্যানে তুলেছি, তবে এই লাশ, ওরে বাবা! তখনই রহিমের যেন মনে হলো বুড়িটার চোখ যেন একবার নড়ে উঠল। রহিম আবার তাকাতেই সে দেখে জটা বুড়ির চোখ বন্ধ, কিন্তু এক্ষুনি তো চোখ দুটো খোলা ছিল।
তাহলে তাহলে কি এতটা ভুল দেখলো রহিম? দুজনে মিলে অতি কষ্টে ভ্যানে বুড়ির লাশটা তুলতে পারল। এরপর লাশের ওপর কালো প্লাস্টিক চাপিয়ে সেটাকে ভালো করে ভ্যানের সঙ্গে বেঁধে নিল। হ্যাঁ, এবার হয়েছে। ভালো করে বাঁধন টাধন দিয়ে দিয়েছি, এ লাশ আর পড়বে না তোর ভ্যান থেকে। এবার আমি চলি, বুঝলি? আর থাকবো না। তুই সোজা শ্মশান নিয়ে চলে যা, আর দেরি করিস নে। আমি এখন চললাম। রহিম ভাবল তাপসকে একবার বলবে যে ও যেন ওর সঙ্গে যায়, কিন্তু নিমেষের মধ্যেই তাপস সেখান থেকে চলে গেল। রহিম অন্ধকারের দিকে তাকিয়ে বুড়ির লাশ নিয়ে ভ্যানে প্যাডেল দেওয়া শুরু করলো। রহিম ভ্যান নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় শ্মশানের দিকে, কিন্তু কপালে দুর্ভোগ থাকলে আর কি করা যাবে। রহিম ভ্যান নিয়ে কিছু দূর যেতে না যেতেই অঝোরধারায় আবার বৃষ্টি শুরু হলো, সাথে ঝোড়ো হাওয়া। আবার বৃষ্টি, এখন যে কি করি, আর সময় পেল না বৃষ্টি নামার। বৃষ্টির বেগ বেশ জোরেই শুরু হলো দেখতে দেখতে। রহিম মাঝে মাঝেই একবার করে ভ্যানের পিছনে তাকাতে থাকে। কালো প্লাস্টিক দিয়ে মোড়ানো লাশটা ভেজার সম্ভাবনা নেই, কিন্তু কেমন যেন অস্বস্তি হতে থাকে রহিমের মনে। কিন্তু হঠাৎ করেই রহিম শুনতে পায় পেছন থেকে যেন একটা আওয়াজ ভেসে এলো। কিরে, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? খেনখেন গলাতে সেই আওয়াজটা শুনে আতঙ্কে কেঁপে ওঠে রহিম। নিমেষে ভ্যান চালানো থামিয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে তাকায়, কিন্তু জটা বুড়ির লাশ তো ঠিক অমনভাবেই ভ্যানে শোয়ানো আছে যেমনভাবে ওরা দুজন রেখেছিল। আওয়াজটা কি আমি এতটাই ভুল শুনলাম? কি জানি, যাই তাড়াতাড়ি এগোই। আমাকে শ্মশানে পোড়াতে নিয়ে যাচ্ছিস বুঝি, কিন্তু পারবি না যে। রহিম এবার পরিষ্কার বুঝলো কথাটা ঠিক ওর পেছন থেকেই আসছে। রহিম দেখে ভ্যানের পিছনে রাখা জটা বুড়ির লাশ উঠে বসেছে, আর সেটা যেন তাকিয়ে আছে ওর দিকেই। চোখ দুটো পুরো লাল, সাদা চুলগুলো হাওয়ায় উড়ছে, মুখের এক পাশ থেকে কালো রসের মতো কি যেন বেরিয়ে আসছে। শুধু তাই নয়, ভ্যানের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে আরও দুটো কালো ছায়া। তাদের চেহারা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু উপস্থিতি বোঝা যাচ্ছে। কিরে, আমাকে শ্মশানে পোড়াতে নিয়ে যাবি না? রহিমের মুখ দিয়ে কথা বলার মতো কোনো শব্দ আর বের হচ্ছে না। তুই যতই চেষ্টা কর, আমাকে শ্মশানে নিয়ে যেতে পারবি না রে। আর আমাকে পোড়ানোর চেষ্টা করলে তুইও বাঁচবি না। লম্বা লিকলিকে হাত দুটো যেন সাঁড়াশির মতো এগিয়ে আসছে রহিমের গলার দিকে। রহিম বুঝতে পারে এখানে দাঁড়িয়ে থাকলে আর রক্ষা নাই, তাই ও পাশের মাঠে নেমে দৌড়াতে শুরু করে। ও জানে মাঠ পেরোলেই একটা পুরনো মাজার আছে, যদি ওখানে কোনো মতে ও পৌঁছায় তাহলেই একমাত্র ও বাঁচতে পারবে। প্রাণপণে সেই মাঠের মধ্যে থেকে দৌড়াতে থাকে রহিম। ওর পেছনে যে কেউ ধাওয়া করে আসছে সেটা আন্দাজ করতে পারে রহিম। একবার পিছনে তাকাতে ও দেখে সেই জটা বুড়ির লাশ হাত বাড়িয়ে ওর দিকে এগিয়ে আসছে। কোনো মতে দৌড়াতে দৌড়াতে রহিম সেই মাজারে পৌঁছায়। মাজারের দরজা খোলা। দরজা ঠেলে ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় রহিম। কে এলি? কে তুই? হাঁপাতে হাঁপাতে রহিম তাকিয়ে দেখে একজন পীর বাবা। মায়া জড়ানো চোখে
রহিমের দিকেই তাকিয়ে আছেন তিনি। পীর বাবা আমাকে বাঁচান বাবা, না হলে ওরা বাইরে আছে, আমাকে এক্ষুনি মেরে ফেলবে। তুই শান্ত হ। কিছু সময় আগেই যখন পিদিমটা বার দুয়ে কেঁপে নিভে গেছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। ঠিক কি হয়েছে আমাকে খুলে বলতো। রহিম এরপর এক নিঃশ্বাসে ওর সঙ্গে ঘটা সব কথা পীর বাবাকে জানায়। দাঁড়া আমি দেখছি, দাঁড়া। পীর বাবা রহিমের সব কথা শুনে দরজার দিকে এগিয়ে যান। না বাবা, আপনি ওই দরজা খুলবেন না, ওরা আমাকে ছাড়বে না। তুই যখন আল্লাহর ঘরে এসেছিস তখন কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, তুই শান্ত হ। এই বলে দরজা খোলেন পীর বাবা। রহিম ওর পিছনে দাঁড়িয়ে। দরজা খুলতেই দেখা যায় দরগা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর দেখতে লাশ আর সেই কালো চেহারাগুলো। ওরা যেন চাইছে দরগার ভিতর আসার, কিন্তু কোনো অদৃশ্য শক্তি ওদের বারবার আটকে দিচ্ছে। ওকে বাইরে বের করে দে, না হলে তোকেও কিন্তু ছাড়বো না। ও আজকে আর বাঁচবে না। কি হলো? বের করে দে ওকে বাইরে। একদম চুপ, ওখানেই থাম। আল্লাহর ঘরে থাকা ওর সন্তানকে মারার কথা তুই বলছিস? তোর এত সাহস? ওর কিচ্ছু হবে না। এই বলেই দরজা বন্ধ করে দেন পীর বাবা। বাইরে তখনও বিকট আওয়াজ চিৎকার করে চলেছে। তুই জানিস ওটাকে? ওটা জটা বুড়ি বাবা, আমাদের গ্রামের শেষে থাকতো, কিন্তু এমন যে কি করে হলো ঠিক বুঝতে পারছি না। ওর শরীরে ঘাউল বাসা বেঁধেছে। ঘাউল মানে কি বাবা? ঘাউল মানে কি? ঘাউল এক পিশাচ। ওই বুড়ি নিশ্চয়ই পিশাচের সাধনা করত, আর যারা পিশাচের সাধনা করে তারা মারা গেলে ওই দেহ পিশাচের হয়ে যায়। পিশাচ কিছুতেই ওই দেহ পোড়াতে দেয় না। আর পিছনে যে কালো ছায়া দেখছিস ওরাও পিশাচ, তবে ওরা ঘাউলের মতো অত শক্তিশালী না। তাহলে গ্রামের সবাই ঠিকই বলতো, আর আমিও আন্দাজ করেছিলাম ওই বুড়ি, ওই জটা বুড়ি আত্মাদের ডাকতো। কিন্তু বাবা ও আমাকে মারতে চাইছে কেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। না, তুই ওর কোনো ক্ষতি করিসনি, কিন্তু যেহেতু তুই ওকে পোড়াতে নিয়ে যাচ্ছিস তাই তোকে ও ছাড়তে চাইছে না। তাহলে কি হবে বাবা? আমি কি আর বাঁচবো না? কে বলেছে তুই বাঁচবি না? তুই আল্লাহর দরগায় এসছিস, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তোর কোনো ভয় নেই, আমি সব ব্যবস্থা করছি। তবে আজ রাতটা তুই এখানেই থাক, কাল সকাল হলে ফিরবি। দরজার বাইরে তখন আর কোনো আওয়াজ আসছে না। কিছু সময় পর রহিম দরগার ভিতরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রহিমের যখন ঘুম ভাঙে তখন ও দেখে পীর বাবা নেই। অনেক খুঁজেও রহিম পীর বাবাকে দেখতে পায় না। বাইরে ওর ভ্যানটা তেমনই দাঁড় করানো। রোদ ঝলমল সকাল যেন আগের রাতে সব অন্ধকার কেড়ে নিয়েছে। দরগা থেকে বেরিয়ে ধীরে ধীরে ভ্যান নিয়ে বাড়ির পথে এগিয়ে যায় রহিম। ও বাড়িতে গিয়ে দেখে সুকুমার বাবু ওখানেই।
এই যে রহিম, এসিস, এত দেরি করলি? ওহ, আমরা খুব চিন্তা করছিলাম। শোন, ডোম খবর পাঠিয়েছে যে সব ঠিকঠাকভাবে কাজ হয়ে গেছে। তুই খুব ভালোভাবে লাশটা নিয়ে পৌঁছেছিলিস। তোকে টাকা দেওয়ার জন্য বসে আছি। এই নে তোর বাকি টাকা। পোড়ানোর কাজও সব হয়ে গেছে। সত্যি রহিম, তুই না থাকলে যে কি হতো। খুব ভালো কাজ করেছিস। রহিমের কানে যেন কোনো কথাই তখন ঠিকমতো ঢুকছে না। ও তো সারা রাত দরগার ভিতরেই ছিল। তাহলে লাশ নিয়ে শ্মশানে ডোমের কাছে কে গেছিল? আর পীর বাবাকেই আর সকালে খুঁজে পাওয়া গেল না কেন? বুঝলে দাদু ভাই, রহিম আমার থেকে টাকাগুলো নিয়ে মাথায় ঠেকায়। এরপর গত রাতে সব ঘটনা ও আমাদের খুলে বলে। দরগার ওই পীর যে আল্লাহর দূত, তার আমাদের বুঝতে অসুবিধা থাকে না। বুঝলে দাদু ভাই, এই পৃথিবীতে যেমন অশুভ শক্তি আছে, তেমনি তাদের থেকে রক্ষা করতে শুভ শক্তিও আছে। তা না হলে পৃথিবী টিকত না। এই বলে সুকুমার বাবু ওনার গল্প শেষ করেন। অবাক দৃষ্টিতে দাদুর মুখের দিকে তাকিয়ে থাকে বিলু।